ভাঙড়ের রাজনীতিতে শাসক দল থেকে এক প্রভাবশালী নেতার দলবদল ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় অঞ্চলের পরিচিত তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে যোগ দিলেন আম জনতা উন্নয়ন পার্টিতে। বসিরহাটের মাওলানাবাগে আয়োজিত এক যোগদান সভায় এই রাজনৈতিক পরিবর্তনের ছবি সামনে আসে। এই সভায় আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি খুবায়েব আমিনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন ইব্রাহিম মোল্লা। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিভিন্ন অঞ্চল থেকে আসা বহু তৃণমূল কর্মী ও সমর্থক। রাজনৈতিক মহলের মতে এই যোগদান শুধুমাত্র একজন নেতার দলবদল নয়, বরং ভাঙড়ে সংগঠনের ভিতরে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। ইব্রাহিম মোল্লার রাজনৈতিক পরিচিতি ভাঙড়ে দীর্ঘদিনের। ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলে তিনি একবার উপপ্রধান এবং দুবার প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি অঞ্চল তৃণমূলের সভাপতির দায়িত্বেও ছিলেন। ফলে স্থানীয় স্তরে তার প্রভাব যথেষ্ট বলেই মনে করা হয়। সেই কারণেই তার এই দলবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। দলে যোগ দেওয়ার পরই তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দলীয় টিকিট বণ্টনে অনিয়ম হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেন যে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ার ফলে এলাকায় দুর্নীতি ও মাফিয়া রাজ কায়েম হয়েছে। আমাদের ইব্রাহিম মোল্লা এক্স প্রধান, বর্তমানে তিনি অঞ্চল সভাপতি ভাঙড়ের, তিনি আজকে তৃণমূল ছেড়ে আমাদের আমজনতা উন্নয়ন পার্টিতে জয়েন করলো এবং আইএসএফ এর দক্ষিণ ২৪ পরগনার হচ্ছে অবজারভার আমাদের তিনি সঞ্জীব মণ্ডল, ললিত গাইন, ললিত প্রাক্তন কংগ্রেস বিধায়ক ছিলেন, ললিত গাইনের পুত্র, তিনি আজকে আমাদের এখানে জয়েন করলেন। আইএসএফ এর অবজারভার ছিলেন সাউথে। শুধু তাই না, মানে শতাধিক কর্মী সমর্থক এবং কর্মী সমর্থক তো অনেক আছে, আর যারা জয়েনিং আপনারা দেখছেন সেগুলো তো আছে, কিন্তু মেন যারা আমাদের কর্মী আর যারা আমাদের একদম সবাই আমাদের সহযোদ্ধা, কিন্তু যাদেরকে আমরা লিডারশিপের জায়গায় সহযোদ্ধার জায়গায় বসিয়েছি, তার ভিতরে আপনারা দেখছেন যাদেরকে নাম ঘোষণা করলাম, তারা এক নম্বরে হচ্ছে আমাদের ইব্রাহিম মোল্লা, তিনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান ছিলেন এবং বর্তমানে অঞ্চল সভাপতি ভাঙড়ের আছেন। আমাদের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ললিত গাইনের পুত্র, যিনি আইএসএফ এর সাউথ ২৪ পরগনার অবজারভার ছিলেন, আর আইএসএফ জয়নগর বিধানসভা থেকে সঞ্জীব মণ্ডল টিচার, তিনি শিক্ষকতা করেন, তিনি জয়েন করলেন। এবং আমরা দক্ষিণ ২৪ পরগনা আমাদের আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি হিসেবে আমরা যাকে দায়িত্ব দিয়েছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনি রাষ্ট্রপতি পুরস্কার থেকে, তার কাছে সবই আমরা বিভিন্নভাবে পেয়েছি, আমরা তাকে দায়িত্ব দিয়েছি এবং তিনি সেইভাবে কাজ করছেন। ইব্রাহিম মোল্লা বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা সমাবেশের মাধ্যমে টিকিট বণ্টন হয়েছে। তার অভিযোগ, ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে প্রার্থীদের টিকিট দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন এবং অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় এসেছে। তার কথায়, এই পরিস্থিতির প্রতিবাদেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও দাবি করেন, এই প্রক্রিয়ার ফলে ভাঙড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং সেই অসন্তোষই তাকে নতুন রাজনৈতিক পথে আসতে বাধ্য করেছে। তার বক্তব্য অনুযায়ী, যারা অর্থের জোরে ক্ষমতায় এসেছে তারা এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে। একদম ৯৮ সাল কি তার আগে থেকেই আমার বাবারা পার্টি করতো। আমি ২০০৬ সাল ৭ সালে এই তৃণমূল জয়েন করি, ৮ সালে উপপ্রধান হই, তারপরে দুবার পরপর প্রধান হই, মানে ৩ টার্ম পঞ্চায়েতে চালিয়েছি। এবারে যখন মানে টিকিট নিয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ওই ২ মাস ধরে র্যালি করেছিল, বলেছিল যে আমি স্বচ্ছ পঞ্চায়েত মেম্বার করব, কিন্তু আমরা লাস্টে দেখেছি যে উনি প্রত্যেকটা টিকিট ১ লাখ, ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছে, যাদের হাত দিয়ে প্রত্যেকটা এমএলএ যারা সভাপতি ছিল প্রত্যেকটা জায়গায় অযোগ্য লোকদের, যারা রাখাল গরু চড়ায় এরকম লোকেদের এনে, যারা কাটমানি তুলতে পারবে, পয়সা তুলতে পারবে, এরকম ছেলেদের এনে বসিয়ে দিয়েছে। এবং তারা এই টাকা দেওয়ার ফলে তারা এলাকায় এত মাফিয়া রাজ শুরু করেছে, একটা ইট গাঁথতে গেলে তাদের ১ লাখ দিতে হবে, একটা ছোট দোকানঘর করতে গেলে ২ লাখ দিতে হবে, কোনো মিউটেশন করতে গেলে ৫ লাখ দিতে হবে। এই রাজ আমরা আজ যারা পুরানো তৃণমূলটা করতাম, আমরা আর কেউ সহ্য করতে পারছি না। এই যোগদান সভায় আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকেও
তীব্র আক্রমণ শোনা যায় শাসক দলের বিরুদ্ধে। দলের রাজ্য সভাপতি খুবায়েব আমিন দাবি করেন, রাজ্যে সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলি উপেক্ষা করা হচ্ছে। তিনি বলেন, মানুষ ভাতা নয়, স্থায়ী কাজ এবং উন্নয়ন চায়। তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন এবং সেই কারণেই তারা বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকছেন। তার মতে, বেকারত্ব এবং উন্নয়নের অভাবই মানুষকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজতে বাধ্য করছে। আজকের এই সমাজ ব্যবস্থাকে একদম সাম্প্রদায়িক একটা স্তরে পৌঁছে দিয়েছে। মন্দির, কখনো ভিক্ষা, কখনো চাঁদা, কখনো খেলা, কখনো মেলা, আর এই ভাতার সিস্টেম চালু হয়ে চাকরি বাকরি বেকারত্ব পশ্চিমবাংলায় প্রমাণ করেছে। ভাতার লাইনে যেভাবে যুবকেরা দাঁড়িয়েছে তাতে পশ্চিমবাংলা যে বেকারের শীর্ষে পৌঁছিয়েছে সেটা মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ করে দিয়েছে। যে কারণে তারা মানুষ বলছে যে আমরা এই ভাতার লাইনে যে পরিমাণে মানুষ দেখেছি, আমাদের ঘরের আমাদের যারা কাকা, আমাদের দাদা, তারা বলছে যে আমরা আমাদের আগামী প্রজন্মকে এই ভাতার সম্মুখীন আর হতে দেব না। যে কারণে এর বিদায় চাই। এই ভাতাটা আমরা ফিরিয়ে 2026-এ মুখ্যমন্ত্রীকে ভাতার ব্যবস্থা করে কালীঘাটে বসিয়ে রাখা হবে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভাঙড়ে কি শাসক দলের ভিত নড়ে যাচ্ছে? কারণ ইব্রাহিম মোল্লার মতো প্রভাবশালী নেতা এবং তার সঙ্গে এত সংখ্যক কর্মীর দলবদল আগামী নির্বাচনে সমীকরণ বদলে দিতে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের দলবদল যদি বাড়তে থাকে তাহলে তা শাসক দলের জন্য অস্থিরতার কারণ হতে পারে। এখন দেখার বিষয়, এই দলবদলের প্রভাব কতটা বিস্তৃত হয় এবং আগামী নির্বাচনে এর প্রতিফলন কিভাবে পড়ে। ভাঙড়ের রাজনীতিতে এই মুহূর্তে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তা যে রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। বসিরহাট থেকে শ্যাং বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।